অবশ্যই করবে, তবে সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই। তুমি আমাকে সাপোর্ট করবে ভাবি? কেন নয়, তুমি আমার ছোট ভাইয়ের বয়সী। আর যদি আমার ভাইয়ের এই স্বপ্ন হতো, আমি অবশ্যই ওকে সাপোর্ট করতাম। আমার কথায় শান্ত খুশি হলো। তুমি বাদে সবাই আমাকে পড়াশোনা করতে বলে, গানের কথায় কেউ আমাকে পাত্তাই দেয় না। আমি হাসলাম ওর কথা শুনে। তুমি হাসো ভাবি? আমি বুঝি না, এত পড়ে কি করব? সেই তো চাকরির জন্য অন্যর পিছে ঘুরতে হবে। তুমিও না? আচ্ছা, তুমি চাকরি করিও না, গানই করো। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে গান করা কি ঠিক? না, আমি পড়াশোনাও তো করি। হুম। আচ্ছা ভাবি, আমি আসি, সন্ধ্যায় দেখা হবে, ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা। শান্ত চলে গেল। রূপা আমাকে বলল, ভাবি, তোমার তো এক্সাম শেষ, প্র্যাকটিস কবে থেকে? খোঁজ নিতে হবে। আমি ভাবছি প্র্যাকটিস করব না, বিয়েই তো হয়ে গেছে, এখন এত কষ্ট করব কেন? জামাই আছে না? বলেই একটা ভিলেন মার্কা হাসি দিলাম। কিন্তু তখনই শুনতে পেলাম, রূপা তোর ভাবিকে বল তার বরের এত টাকার অভাব পড়েনি যে বউকে পড়াতে পারবে না। আর শুধু কিছু করার জন্য নয়, নিজে প্রতিষ্ঠিত হওয়ার যে আনন্দ সেটা কেমন তাও জানা তোর ভাবির দরকার। তাই এমন ফালতু চিন্তা বাদ দিতে বল। সামনের মাস থেকে প্র্যাকটিস শুরু। আরে ভাই, আমি বিয়ে করছি পড়াশোনা করতে নয়। কি? বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন উনি। আমি এক দৌড়ে রুমে গেলাম। শুনতে পেলাম নিচের শাশুড়ি আম্মু ওনাকে বলছে, কেন ওর পেছনে লাগছিস তুই? তোর এখন আর বাচ্চা নেই। ও আমার কাছে ছোট মেহেরি আছে। শাশুড়ি আম্মু আর কিছু বলল না। কিন্তু ছোট আমাকে এই লোক কই দেখলো? আজও ভাবনার মাঝেই দেখি রিসা কল করেছে। রিসিভ করতেই বলল, দোস্ত, দুলাভাইয়ের প্রোফাইল তো সেই। তুই কই দেখলি? আমি এখনো দেখিনি। তোরাতে ট্যাগ করে পিক দিছে, তুই দেখোস নাই? আর বইন, তুই বিয়ের পর সুন্দর হয়েছিস আরো। তোর কি মাথা গেছে? আমাকে ট্যাগ দিবে কেমনে? আমার ফ্রেন্ড লিস্ট আছে নাকি? তা তো জানি না। চুপ কর তুই। তারপর আরও কিছু কথা বলে ফেসবুকেতে গিয়ে দেখি আইডি লগ আউট। হয়ে বসে আছি। আমার আইডির কুফা লাগছে কেন? এভাবে বসে থেকো না, লোকে ভাববে ঝগড়া হয়েছে। রুমে ঢুকতে ঢুকতে বলল শুদ্ধ, ব্ল্যাক জিন্স, সাদা শার্ট পরেছেন। বাহ, মাশাল্লাহ, অনেক ভালো লাগতেছে তো। কিন্তু এমন খরচ কেন? তোমার এফবি চালানো অফ। আর মানে? আপনি এই কাজ করেছেন? কিন্তু কখন? যখন তুমি ঘুমিয়েছিলে। আপনি আমার ফোন নিয়ে এসব কেন করেছেন? রাহুলের সাথে বেশি কথা হয়, এই জন্য তোমার আইডি আমার কাছে থাকবে। এই বলে গটগট করে রেগে চলে গেলেন। এই রাহুল পোলাটা আমাকে লাইক করে, ওরে দিয়ে অনেক অ্যাসাইনমেন্ট করে নেওয়া যায়, একটু তেল মারলেই কাজ হয়, তাই একটু তেল দিতেছিলাম। আর এই লোক, ধুর, ভাল লাগে না। আমি রুমে বসেছিলাম, তখনই রূপা এলো। ভাবি, চলো ঘুরে আসি, কাল তো তোমাদের বউ ভাত, কিছু কেনাকাটা করে নি, চলো। আচ্ছা চলো। আমি আর রূপা বের হলাম। নীল রঙের একটা থ্রি পিস পরে নিলাম। চুলগুলো ছেড়ে রেখেছি, তাই আমার নাকে মুখে এসে জ্বালাচ্ছে। রূপা রেডি হয়ে আসতেই শাশুড়ি আম্মুকে বলে দুজন বের হলাম। শপিং মলে যেতেই দেখলাম একটা লেহেঙ্গা, হোয়াইট কালারের। আমি সেটা দেখছি। রূপা দেখি হঠাৎ কেমন অস্থির হয়ে ফিল করছে, মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে। আমি ওর দিকে পানির বোতল এগিয়ে দিলাম। আসার আগে পানি নিয়েছিলাম, ও পানি খেলো না, টাচই করলো না। আমাকে বলল, ভাবি, তুমি এখানে থাকো, আসতেছি। কই যাও? আমি তোমার সাথে যাচ্ছি, চলো। আমি ওর দিকে এগোতে নিলেই ও হাত দিয়ে বাধা দেয়। ওয়াশরুমে যাবে বলে চলে যায়। এভাবে গেল কেন? ওর কি শ্বাসকষ্ট আছে? তাহলে ওর মেডিসিন দরকার তো। কিছু বুঝতে পারলাম না। আমি ওখানে দাঁড়িয়ে থাকতেই এক বিকট চিৎকার শুনতে পেলাম। মলের সবাই ভয় পেয়ে গেছে চিৎকার শুনে। সবাই ভাবছে কিসের আওয়াজ। আমার তখনই মনে পড়ল, রূপানা ওয়াশরুমে।
ওর কিছু হয় নাই তো? আমি দৌড়াতে লাগলাম ওয়াশরুমের দিকে, কিন্তু এ কি, দরজা লক। আমি ধাক্কা দিলাম বেশ কয়েকবার, কিন্তু খুলল না। হঠাৎই লাইট অফ হয়ে গেল। পাখির মতো কিছু ডানা ঝাপটানোর আওয়াজ হলো। আমার সিটরা দিয়ে শীতল স্রোত বয়ে চলেছে ভয়ে। একটু আগেও মনে মানুষের কোলাহল ছিল, এখন হঠাৎ কি হলো? আমি শুদ্ধকে কল করার জন্য ফোন হাতে নিয়ে শুদ্ধর নাম্বারে ডায়াল করলাম। সাথে সাথে লাইট জ্বেলে উঠল আর ওয়াশরুমের দরজাও খুলে গেল। আমি কল কেটে ভিতরে গেলাম, দেখি রূপা মুখ ধুচ্ছে। আমাকে দেখে বলল, ভাবি এসেছো, ভালো করেছো। লাইট চলে গিয়েছিল, ফোনও আনিনি। কি এক প্রবলেমে পড়েছিল? হুম, কিন্তু তোমার না শ্বাসকষ্ট হচ্ছিল, এখন ঠিক আছো? হ্যাঁ ভাবি। আচ্ছা ভাবি, চলো যাই। হুম, কিন্তু এখানে কি কোনো পাখি ছিল? কি যে বলো ভাবি, এখানে পাখি কই থেকে আসবে? তুমিও না, চলো তো। বলে রূপা হাসলো। আমি আর কিছু বললাম না, ওর পিছে পিছে গেলাম। শপিং মলের বাইরে আসতেই রূপাকে বললাম, ট্যাক্সি করে যাব না, চলো রিক্সা নিই। আচ্ছা ভাবি। রিক্সা পেয়ে উঠে পড়লাম, কিন্তু রূপা দেখি ওড়না দিয়ে শরীর ভালো করে ঢেকে নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? অ্যালার্জি ভাবি, সূর্যের আলোতে। হ্যাঁ, ও হাসলো। আমি কিছু বলি নাই। কেমন জানি লাগছে আমার, আজব ফিল হচ্ছে। একটু দূরে যেতেই জ্যামে আটকাইলাম। ধুর, ভাল লাগে না, এখন এখানে কতক্ষণ আটকে থাকবো। ভাবনার মাঝেই পাশে দেখি একটা বাইক, আর সম্ভবত বাইকে জামাই, মানে শুদ্ধ। আমি রূপাকে ডাক দিলাম, রূপা দেখো তো, ওটা তোমার ভাই না? হ্যাঁ, এটা তো ভাইয়াই। দাঁড়াও, একটা ডাক দিই, একদম আমাদের পাশেই আছে। আচ্ছা। আমি ডাক দিলাম, হাই। উনি পাশ ফিরে দেখলো, দেখে আবারও সামনের দিকে তাকালো। মানে কি, পাত্তা দিল না কেন? আবারও হাই বললাম, এবার তো তাকালোই না, এমন কেন? তখনই জ্যাম ছেড়ে দিল, সব গাড়িগুলো নিজ গন্তব্যে ছুটে চলেছে। আমার মাথায় শয়তানি আইডিয়া আসলো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম ওই বাইকটা ফলো করতে। বাইক আর রিক্সা পাশাপাশি আসতেই আমি জোরে বললাম, আরে ভাই, ভালো আছেন? আমার কথায় অবাক হয়ে তাকালো উনি, গাড়ির স্পিড বাড়াই দিল। আমি আবার বললাম, আরে লজ্জা পাইতেছেন কেন? আপনার উপর আমি ক্রাশ খাইছি, এই নেন চকলেট, বলে একটা কিটক্যাট দিলাম বাড়িয়ে। উনি থ হয়ে তাকিয়ে আবারও যেতে নিল, কিন্তু আমি তো যেতে দিব না। আবারও বললাম, আমি ভালোবেসে ফেলেছি ভাইয়া আপনাকে, আপনি কি এক্সপেক্ট করবেন না? মাথা নাড়িয়ে না করলো। ও মা, এ কি? আমি আবারও বললাম, ও মা, ভাইয়া কেন? আমার তো জামাই নাই, বিএফও নাই, আপনাকে ভাল লাগছে আর আপনি এমন করেন কেন? এইবার স্পিড আরও বাড়াই চলে গেল। এদিকে রূপা হাসতে হাসতে আমার উপর পড়তেছে। এবার আমিও হেসে দিলাম। ওনার রিয়াকশান সেই ছিল, একদম সেই। বাসায় এসেই শাশুড়ি আম্মুকে একথা বললাম, শাশুড়ি আম্মুও হাসলো। এদিকে রুমে যেতেই দেখি দরজা অর্ধেক খোলা, মানে জামাই আসছে। হাই হাই, আমি কই যাব? সাইয়াকে ভাইয়া ডেকে এমনিতেই একটা বাস খেয়ে বসে আছি। আমি উকি দিলাম, না দেখা যাচ্ছে না, মানে ওয়াশরুমে আছে। আমি এই সুযোগে ড্রেসগুলো নিয়ে চলে যাই। যেই ভাবা সেই কাজ। আমি ড্রেসগুলো নিয়ে যাওয়ার সময়ই দরজা লক হয়ে গেল, যেন ম্যাজিক। আমি পিছে ঘুরলাম না, তখনই শুনলাম, পেছনে ঘুরেন ম্যাডাম। চোখ বন্ধ করে ঘুরলাম। এই লোক আমাকে আজকে মনে হয় খেয়েই ফেলবে। হাজবেন্ডকে ভাইয়া বলো, সাহস তো কম না। আমি চুপ। মেহের, তোমার কি হয়েছে? এমন আজব কেন বিহেভ করছো? আমি আবারও চুপ। মেহের, কেঁপে উঠি আমি ওনার ধমকে, ফুপিয়ে কান্না করে দিই। উনি আমার কাছে দৌড়ে আসে। এই মেহের, কাঁদছো কেন? আচ্ছা, আই এম সরি। দেখো, তুমি এভাবে ভাইয়া ডাকতে পারো না, কেউ দেখলে কি ভাবতো? আপনি পাত্তা দেন নাই, তাই আমি ডাকছি। আমার কথায় উনি হাসলেন। হাসের কি আছে?
এখন সে আগের পাগলি আছো। মানে আপনি আমাকে আগে কই দেখছেন? হসপিটালে। কবে? সব প্রশ্নের উত্তর একদিনে দিতে নেই। বলে উনি সোফা থেকে উঠে আকাশি রঙের শার্ট নিয়ে পড়তে পড়তে রুম থেকে চলে গেলেন। আজব পাবলিক। পরের দিন আজ রিসেপশন। পার্লারের আপুরা এসে সাজিয়ে দিতেছে, বাট আমার এখন ঘুম পাচ্ছে। সকাল 8টায় উঠেছি। বিরক্ত হয়ে বললাম কচু। কচু খাবে ভাবি? আমি বিরক্ত হয়ে কচু বলে ফেলেছি। হায় হায়, এখন এই মহিলাগুলো শাশুড়ি আম্মুকে বললে তো কচু খাওয়াবে সত্যি। কি করি ভাবনার মাঝেই শাশুড়ি আম্মু এলো। ওরে আমার মাটা, কি মিষ্টি লাগছে। কপালে চুমো দিল। তখনই পার্লারের আপু দুজনের একজন বলল, কচু খাবে উনি? হ্যাঁ, শাশুড়ি আম্মু যে অবাক হয়েছে সেটা মুখ দেখেই বোঝা যায়। আমি মাথা নাড়িয়ে না করলাম, কিন্তু আমার শাশুড়ি আম্মু তো আমার শাশুড়ি আম্মুই। আমার কথা কি আর শোনে? সে বলল, আরে আম্মু লজ্জা পাও কেন? আমি কচু আনছি, দাঁড়াও। বলে চলে গেল। এখন কাঁদতে মন চাইতেছে। পার্লারের আপু দুজন হাসতেছে। আমি ঝাড়ি দিয়ে বললাম, আপনারা এটা বললেন কেন? আর কি চাতা আন্টি সত্যি আনতে যাবে? আমার শাশুড়ি আম্মুকে আমার কথা বলে যে কোনো কিছু করা না যায়, আর এটা তো নর্মাল কচু। হাই রে, ওরা দুজন একসাথে বলল, আমার রাগ লাগছে। কিছুক্ষণ পর সাজিয়ে চলে গেল। তখনই শাশুড়ি আম্মু এলো। মাটা, এটা দেখো, কি? কচুর পকোড়া। হলো আপুটা, আমি খাবো না। লজ্জা পাও কেন আম্মু? আমি তোমার শাশুড়ি আম্মু, পায়ের মতোই তো। হায়রে, শাশুড়ি আম্মু ভাবছে আমি লজ্জা পাচ্ছি। শাশুড়ি আম্মু আমার দিকে এগোতেই আমি দিলাম এক দৌড়। ধাক্কা খেলাম কারোর সাথে। দেখি শ্বশুর বাবা। বাবা দেখো না, আম্মু আমাকে কচু খাওয়ায়। আমার কথায় বাবা হা করে আম্মুর দিকে তাকিয়ে হেসে দিল। তারপর বলল, তোমার মাথা আবারও গেছে। কি করো এগুলা? এই তো খেতে চাইলো। আমি তখন বাবার কানে কানে আসল কাহিনী বললাম। বাবা আবারও হাসলো। ও দুষ্টামি করেছে। তুমি যাও, দেখো গেস্টরা এসে গেছে। আম্মু মাথা নাড়িয়ে চলে গেল। আমি গিয়ে পানি খেলাম। বাপরে, আর একটু হলে আমাকে ওটা খেতে হতো। বাবা আমার পাশে এসে বলল, আমার কতদিনের ইচ্ছা ছিল তোমার মতো একটা দুষ্টু মেয়ে হবে, কিন্তু রূপা তো শান্ত আর শুদ্ধ। তাই আমার মনে আশা ছিল, পূরণ করলে মা। তোমার যা ইচ্ছে তাই করবে। কেউ কিছু বললে তোমার এই বাবাকে এসে বলবা, কেমন? আমি মাথা নাড়ালাম। বাবা চলে গেলেন। 1 ঘন্টা পর রিসেপশন পার্টি শুরু। শুদ্ধ আমার পাশে দাঁড়িয়ে আছে। কয়েকজন বন্ধু এসে ওকে ডাকতেই ও ওর ফোনটা রেখে চলে গেল। আমি ফোনটা হাতে নিলাম। আইফোন বেড়ার আমার দেখাই নাই। ভাগ্য ভালো, লক খোলা ছিল। আমি ফেসবুকেতে গেলাম। অর্ক মাহমুদ শুদ্ধ আইডি দেখতেছি। হঠাৎ একটা মেসেজ আসলো জিসা নামের আইডি থেকে। দেখতে নিব তখনই এক মহিলা এলো। আমি ফোনটা রেখে দিলাম। মহিলাটা আমার সাথে কথা বলল কিছুক্ষণ, তারপর চলে গেল। আমার আব্বু আম্মুও চলে এসেছে। ফুপিও এসেছে, কিন্তু ফুপিকে চিন্তিত লাগছে। কিন্তু কেন? আমি এত লোকের মাঝে জিজ্ঞেস করতে পারিনি, শুধু কুশলাদি বিনিময় করেছি। বিকেলের দিকে পার্টি শেষ হলো। আজ আমাদের বাসায় যাব, সিলেটে। ইয়াফু, ভাবতেই খুশি লাগছে। কিন্তু শাশুড়ি আম্মু আর বাবার মন খারাপ দেখে আমার মন খারাপও লাগছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, আমি চলে আসবো তো। তোমরা এমন স্যাড ফেস করে থাকলে আমি কিন্তু যাব না। শাশুড়ি আম্মু আমার কথাই হেসে দিল। তারপর আমাদের হাসি মুখে বিদায় দিল। আমি শুদ্ধ, মিষ্টি আপু এক গাড়িতে যাওয়ার কথা থাকলেও কিভাবে যেন মিষ্টি আপু অন্য গাড়িতে গেছি, আমি আর শুদ্ধ এক গাড়িতে। সন্ধ্যা হয়ে গেল একটু পরই। আজ পূর্ণিমা,
শুদ্ধ ড্রাইভ করছে, আমি ওর পাশে বসে আছি। হঠাৎ লুকিং গ্লাসে দেখি পিছনের সিটে বীভৎস দেখতে একটা মেয়ে বসে আছে। আমি চিৎকার দিতেই শুদ্ধ ব্রেক করলো। কি হয়েছে মেহের? শুদ্ধ দেখুন পিছে। শুদ্ধ দেখলো, কিন্তু সেখানে কেউ নেই। আমার ভয় করছে আজ আবারও। বিয়ের পর থেকে এমন কেন হচ্ছে? শুদ্ধ আমার দিকে পানির বোতল এগিয়ে দিল। আমি পানি খেতে গিয়ে দেখি লাল রক্ত সেখানে। আমি চিৎকার করায় শুদ্ধ দেখলো এটা আপেল জুস। মেহের রিল্যাক্স, তুমি এগুলো ভাবো জন্যই তো। দেখো না শুদ্ধ, আপনি বুঝতে পারছেন না আমি কেন এগুলো নিয়ে ভাববো। তখনই হঠাৎ আকাশে মেঘ করলো। আমার ভয় বেড়ে গেল। আমার মনে হচ্ছে আমি কোনো বড় বিপদে পড়তে চলেছি। ভয়ে গলাও শুকিয়ে গেছে। শুদ্ধ আমাকে বলল, তুমি বসো, আমি সামনের দোকান থেকে পানি কিনে আনছি। আমি রাজি হলাম না। তাই শুদ্ধ আমাকে সাথে নিয়েই গেল। আর তখনই এক ঝাঁক বাদুড় উড়ে এলো কই থেকে যেন। আর শুনতে পেলাম ফিস ফিস স্বরে কে যেন বলল কথাটা। পিছে তাকিয়ে দেখি শুদ্ধ নাই। আমার ভয় বাড়ল। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই চমকে উঠে দেখি শুদ্ধ। তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছ। শুদ্ধ চুপ। ওর দৃষ্টি আমার পিছনের দিকে। আবার ওকে ডাকলাম, শুদ্ধ। ও চমকালো, আমার দিকে তাকিয়ে বলল, চলো এখান থেকে। কিন্তু কিভাবে যাব? ঝড় উঠেছে। এই অবস্থায় ড্রাইভ করবা কিভাবে? শুদ্ধ কিছুক্ষণ আশেপাশের পরিবেশটা দেখলো। হঠাৎই বলল, মেহের লোক, ওই জায়গাটার আকাশ একদম পরিষ্কার। আমি শুদ্ধর কথা শুনে ওর দিকে তাকালাম। সত্যি তো, ওইখানে কোনো ঝড়ের ঝড়ও নাই। শুদ্ধ আমাকে বলল, মেহের এই জায়গাটা ভালো না। আমি কেন যে শর্টকাট রাস্তা দিয়ে এলাম। শিট। মানে এটা অন্য রাস্তা? হ্যাঁ, আমাদের ডান পাশে একটা কবরস্থান আছে, সেটা ক্রস করলেই মেইন রোড। বাট এখন এমন পরিবেশ থেকে আমার মনে অন্য ভয় বাজছে। মেহের, তুমি চোখ বন্ধ করো। শুদ্ধর কথায় চমকালাম, প্রকাশ করলাম না। শুদ্ধ হঠাৎই কেমন করতে লাগলো, ছটফট। আমি বুঝতে পারলাম না কি হলো। আপনি কি ঠিক আছে? সাফোকেশন হচ্ছে হঠাৎ। কেন? আচ্ছা চলুন, আমরা এই জায়গা থেকে যাই। হুম। আমি আর শুদ্ধ বেশ কিছু দূর হাঁটতেই দেখলাম আমরা আবারও একই জায়গাতে এসে দাঁড়িয়েছি। শুদ্ধ আমার চোখ ধরল আচমকা। এমন হওয়াতে ভড়কে যাই আমি। তখনই কিছু আওয়াজ শুনতে পাই, কিন্তু চোখ থেকে শুদ্ধর হাত সরাতে পারছি না। একটু বাদে ও হাত সরিয়ে নিয়ে আমাকে বলে, মেহের, তুমি আমাকে আগে কেন বলনি তোমার সাথে এসব? আজ প্রথম নয়। কি ব্যাপার? উনি কিভাবে কথাটা জানলো? আমি কিছু বলবো তার আগেই আমার হাত ধরে শুদ্ধ দৌড় দিল। গাড়ির কাছে এসে দ্রুত দরজা খুলে আমাকে বসিয়ে নিজেও বসে পড়ল। স্পিডে গাড়ি স্টার্ট দিতে নিল, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তখনই আমি খেয়াল করলাম কতগুলো হিংস্র মৃতদেহ দৌড়ে আসছে আমাদের গাড়ির দিকে। এই দৃশ্য দেখতেই আত্মাচ্ছেদ করে উঠল আমার। শুদ্ধর হাত ধরে এক চিৎকার দিলাম। দেখলাম শুদ্ধর মাথায় বিন্দু বিন্দু ঘাম। ও চোখ বন্ধ করে খুলে শেষবার একটা চেষ্টা করতে লাগলো। আর সেই মৃত দেহগুলো গাড়ির কাঁচের উপর হামলে পড়েছে, এক্ষুনি ভেঙে ফেলবে। আমি দোয়া দরুদ পড়ছি। এতই ভয়ঙ্কর দেখতে ওদের মুখ কি বলবো। ওদের ধাক্কাতে গাড়ির গ্লাস ভেঙে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ এক শব্দে দরজার গ্লাস খানিকটা ভেঙে গেল, ঝলসালো। এক মৃতদেহের হাত আমার হাত চেপে ধরল। আমি এক চিৎকার দিতেই শুদ্ধ আমায় জড়িয়ে ধরল। আর কিছু মনে নেই। চোখ পিট পিট করে খুলতেই দেখলাম আমি আমার রুমে। উঠে বসার চেষ্টা করতেই শুদ্ধ এসে আমাকে বসতে হেল্প করলো। তোমার রেস্ট নিতে হবে, ওঠো না। আমি ঠিক আছি। আমি এখানে কিভাবে আসলাম? ওই বিপদ থেকে কিভাবে বের হলাম? সেসব পরে শোনো, এখন বসো, আমি আম্মুকে ডাকি। বলে শুদ্ধ রুম থেকে চলে গেল।
স্পষ্ট বুঝতে পারলাম ও আমায় এড়িয়ে গেল, কিন্তু কেন? আর শুদ্ধর কপালে ব্যান্ডেজই বা কেন? কি হয়েছিল? আমি জ্ঞান হারাবার পর ভাবনার মাঝেই আম্মু বলল, রোলার আর জোর বাঁচা বেঁচে গেছি, অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি, না হলে কি হতো? আম্মুর কথাই বুঝলাম তখনের ওই বিপদের কথা আম্মু জানে না। যাক, না জানাই ভালো, টেনশানে পড়ে যাবে। এমনিতেই আম্মু হার্টের পেশেন্ট। ওই দিন রাতে আমি আর আম্মু এক রুমে থাকলাম, শুদ্ধ আব্বুর সাথে। শুদ্ধ ইচ্ছে করেই আমার সামনে আসছে না, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। মাঝরাতে আমার ঘুম ভাঙল, মনে হলো কোনো পাখি উঠছে বাইরে, আর তার ডানা ঝাপটানোর শব্দ আমার কানে এসে বাড়ি খাচ্ছে। আমি উঠে বসতেই শব্দ বন্ধ হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আমায় ডাকছে, এমনভাবে ডাকছে যে ডাকটা বারবার কানে লাগছে। আমি হঠাৎই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম, সেই ডাকটার দিকে অনুসরণ করে যেতে লাগলাম। একদম ছাদের কিনারে উঠে পড়েছি। তখনই কেউ টান দিল আমাকে। তাকিয়ে দেখি শুদ্ধ। পাগল হয়ে গেছো মেহের? এত রাতে এখানে কি করো তুমি? আমি জানি না আমি কিভাবে আসছি। আমি তো আর বলতে পারিনি, লুটিয়ে পড়ি শুদ্ধের বুকে। ও কোলে করে রুমে আনে আমাকে, তারপর মুখে পানির ছিটা দিতেই জ্ঞান ফেরে। আমি সবটা ওকে বলি। তখনই শুদ্ধ বলে, আমি কালই আমাদের বাসায় যাব। এই বাসায় কিছু তো একটা হচ্ছে যা আমার ঠিক লাগছে না। আমি কিছু বলিনি। অনেক দুর্বল লাগছিল আমার। আমি ঘুমিয়ে পড়ি। শুদ্ধ আমাকে আর ডাকেনি। পরের দিন সকালেই আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তার মাঝেই কালো কুচকুচে দুইটা কুকুর আমাদের গাড়ির সামনে এসে পড়ায় শুদ্ধ জোরে ব্রেক করলো, আর তারপরই কুকুরগুলো নাই। আমি ভয়ে শুদ্ধর শার্ট খামচে ধরেছি। শুদ্ধ দ্রুত ড্রাইভ করে বাসায় এলো। শাশুড়ি আম্মুকে শুদ্ধ সবটা বলছে। আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে বলল, আম্মু, আমি সবটা শুনছি। তোমার উপরে খারাপ কিছু নজর পড়েছে হয়তো, কিন্তু তুমি চিন্তা করো না, এখানে তুমি একদম সেফ। আমি কিছু বলিনি। আমার কথা বলার শক্তিও নাই। কেন জানি হঠাৎ অনেক দুর্বল হয়ে পড়েছি। হঠাৎ করে চলে আসায় ফুপির সাথে দেখা করে আসতে পারিনি। তাই বিকেলে ফুপি মিষ্টি নিয়ে আমাকে দেখতে এসেছে। আমার পাশে বসে অনেক গল্প করলো। তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ফুপি চলে গেছে। আমার ঘুম ভাঙে রাত 8টার দিকে। শুদ্ধ সোফায় বসে কিছু ফাইল দেখছিল। ওকে দেখেই আমি চিৎকার করে উঠি। ও আমার দিকে এগিয়ে আসতে নিলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। আমার চিৎকারে শাশুড়ি আম্মু সহ সবাই ছুটে আসে। আমি শুদ্ধকে দেখতেই পারছিলাম না বলে ও রুমে বাহিরে চলে যায়। ওই দিনের পর থেকে শুদ্ধকে আমার সহ্য হয় না। ও আমার সামনে আসলেও আমার অস্থির হয়, ওকে শত্রু মনে হয়। শুদ্ধকে সহ্য তো হতোই না, ওর আসার আভাস পেলে আমি অস্থির হয়ে যেতাম। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আমি রূপার সাথে আলাদা রুমে ঘুমাতাম, আর শুদ্ধ আলাদা। দেখাও হতো না, ভালোই কাটছিল সময়। কিন্তু শুদ্ধ সামনে আসলে আমি অস্বাভাবিক আচরণ করতাম। আজ থেকে প্র্যাকটিস শুরু। আমার আব্বু সকাল সকাল চলে এসেছে। ড্রয়িং রুমে বসে শ্বশুর বাবা আর শুদ্ধ কথা বলছে। শুদ্ধকে দেখে গা জ্বলে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে শুনতে লাগলাম কি বলছে ওরা। শ্বশুর বাবা বলছে, আপনি চিন্তা করবেন না বিআই মশাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মেহের আম্মু। আব্বু মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বলল, আমি খুবই লজ্জিত আমার মেয়ের এমন ব্যবহারে। শুদ্ধ বাবা, তুমি কিছু মনে করো না। আমি জানি বিয়ের পর থেকে মেহের তোমার সাথে বাজে ব্যবহার করছে, তুমি মেনে নিয়েছো। আমি চিন্তায় ছিলাম তুমি আমার মেয়ের জন্য পারফেক্ট হবে কি না, কিন্তু এখন দেখছি আমার মেয়েই তোমার জন্য পারফেক্ট নয়। শুদ্ধ আব্বুর হাত ধরে আব্বুর সামনে নিচে হাঁটু গেড়ে বসলো। না বাবা, আমি মেহেরকে ভালোবাসি, তাই তো আমি ফিরে এসেছি। আমি রক্ষা করব ওকে। কি ভরসা বাবা? যেদিন আমার অফিসে এসে আমার হাত ধরে সব বললে, আমার মেয়েকে চাইলে, আমি ভেবেছিলাম
তুমি হয়তো আমার মেয়ের মোহে পড়ে বিয়ে করতে চাও, কিন্তু আমি ভুল। সত্যি বলতে তুমি আমার মেয়ের জন্য একদম পারফেক্ট। কিন্তু মেহের, বাবা, আচ্ছা আমি আর এগুলো বলবো না। বাবা আর শুদ্ধের কথা এতক্ষণ শুনছিল শ্বশুর বাবা। এবার তিনি বললেন, আমি বলি কি, মেয়ের আম্মু এখনই চলে আসবে, শুধু তুমি চলে যাও। শুদ্ধর মুখটা অসহায় হয়ে গেল। ও একটা মিথ্যে হাসি দিয়ে উঠে চলে গেল। আমার খারাপ লাগলো ভীষণ। রুমে চলে এলাম, বেডে বসে আছি, ভাবছি কেন আমি এমন করছি। শুদ্ধ আমার নিজের স্বামী, ওকে কেন আমার সহ্য হচ্ছে না? কেন ওকে দেখলে আমার শরীর জ্বলে ওঠে? কি হচ্ছে এসব? আমি কাকে বললে এসবের সমাধান পাবো? আম্মুকে বললে আম্মু বকবে। তাহলে পেয়েছি, ফুপি। ফুপিকে বলবো? যেই ভাবা সেই কাজ। আমি ফুপিকে কল দিলাম। হ্যালো ফুপি, বলো আম্মু। তুমি হসপিটালের সামনে ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা আমি আসবো, কিন্তু কি হয়েছে মা? সিরিয়াস কিছু? এসে বলবো বলে কল কেটে দিলাম। আমি বের হয়ে গেলাম। বাবা আর শ্বশুর বাবা আমাকে হসপিটাল পর্যন্ত নামিয়ে দিয়ে ওরা চলে গেল। ওরা চলে যেতেই আমি হসপিটালের সামনে ফুপিকে দেখলাম। ফুপিকে নিয়ে একটা কফি শপে গেলাম। কি হয়েছে আম্মু? এভাবে লুকিয়ে দেখা করছো কেন? সব বলবো ফুপি, আমার তোমার হেল্প লাগবে। বলো। এরপর আমি ফুপিকে সব বললাম। ফুপি অবাক হলো, আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি দেখছি, তুমি চিন্তা করো না আম্মু। কোনো প্যারানরমাল এক্সপার্টের সাথে আমি কথা বলবো। আমি শান্ত হলাম। কফি শপ থেকে বের হয়ে হসপিটালে এলাম। খেয়াল করলাম শুদ্ধ আড়াল থেকে আমাকে দেখছি। আমি পাত্তা না দিয়ে চলে এলাম। যে ডক্টরের আন্ডারে আমি তার সাথে দেখা করতে যাব, তখনই মাথা ব্যথা শুরু হলো অসম্ভব রকমের। তবু আমি পাত্তা না দিয়ে গেলাম ভিতরে। স্যার আসবো? আমি ভিতরে ঢুকে দেখলাম শুদ্ধকে। অবাক হয়ে কিছু বলবো তার আগেই শুদ্ধ বলল, মিসেস মেহের, আপনি আমার আন্ডারে আছেন, তো আমি যা বলবো তাই আপনি করবেন। কাজের বাইরে কোনো প্রশ্ন আমার পছন্দ নয়। ক্লিয়ার? আমি কিছু বলিনি। শুদ্ধ আমাকে নিয়ে ওটিতে গেল। সাথে আরও কয়েকজন নিউ ডক্টর ছিল। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে শুদ্ধ একজন ডক্টর, অথচ এই 1 মাসে আমি এটা জানি না। কাজের বাইরে একটা কথাও শুদ্ধর সাথে আমার হয়নি। মাথা ব্যথাটা কমলেও একদম সেরে যায়নি। তাই সন্ধ্যায় বাসায় ফিরে কফি নিয়ে রুমে গেলাম। তখনই রুমে শান্ত নক করলো। ভাবি আসবো? আসো। ভাবি, তোমার সাথে ভাইয়ার কি হয়েছে জানি না, কিন্তু তোমাদের এভাবে আলাদা থাকা ভালো লাগছে না। কি বলবো, কোনো উত্তর আমার কাছে নেই। শান্ত আবারও বলল, ভাবি, আমার এক ফ্রেন্ড আছে, ও মনোবিজ্ঞানী। তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো, প্রবলেমটা সলভ হবে। তুমি ভাইয়াকে কেন সহ্য করতে পারো না, তাও ক্লিয়ার হবে। শান্তর কথাই মনে হলো দেখা করা উচিত ওর ফ্রেন্ডের সাথে। আমি নিজেও তো জানি না কেন এমন করি আমি শুদ্ধর সাথে। আমি শান্তকে বললাম কালকে যাব ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও বলল বিকেলে নিয়ে যাব। পরের দিন বিকেলে ডক্টর রাইহানের চেম্বারে বসে আছি আমি আর শান্ত। রাইহান আমাকে জিজ্ঞেস করে, মেহের, আমি শান্ত থেকে শুনেছি কিছুটা। আমি তোমাকে হেল্প করব এই প্রবলেম থেকে বের হতে। তাতে যা বলবো তাই করতে হবে ওকে। তুমি যা দেখো সেটা নর্মাল না, তারপরেও এতদিন মেনে নিয়ে এসেছো কেন? আসলে আমি ভেবেছিলাম এগুলো এমনি। আচ্ছা, আমার চোখের দিকে তাকাও। আমি তাকালাম। হঠাৎ কি হলো কিছু আমার মনে হলো। নিজের মধ্যে আমি নেই, নিজেকে রোবট মনে হচ্ছিল। ডক্টর রাইহান এবার জিজ্ঞেস করলো, তোমার সাথে কি কি হয়েছে এই পর্যন্ত সব বলো। আমি বলতে যাব তখনই খুব জোরে বাতাস শুরু হলো। রুমের সব এদিক ওদিক উঠতে লাগলো। শান্ত ভয় পেয়ে গেল। ডক্টর রাইহান আমার থেকে ছিটকে দূরে পড়ে গেল। ছবির একটা ফ্রেম খুব জোরে দেওয়াল থেকে নিচে পড়ে গেল। আমার মনে হলো আমার ঘোর ভাবটা কেটে গেল। আর তখনই সব শান্ত হয়ে গেল। শান্ত আমার দিকে দৌড়ে এলো। ভাবি, তুমি ঠিক আছো?
হ্যাঁ, এখানে কি হয়েছে? বুঝতে পারছে না ভাবি, তুমি দাঁড়াও। শান্ত ছুটে ডক্টর রাইহানের কাছে গেল। ডক্টর রাইহান নিচে পড়েছিল। উনি শান্তর সাহায্যে উঠে বসলেন। আমি ঠিক আছি শান্ত। হয়েছিল এটা? শান্তর প্রশ্নের প্রতি উত্তর করল না ডক্টর রাইহান। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। ডক্টর রাইহান বলল একদিন আমাদের বাসায় আসবেন। বাসায় আসতেই দেখি শাশুড়ি আম্মুর পায়ের ব্যথা বেড়েছে। আম্মু, কি হলো তোমার? ফুপিমা, তুমি ঠিক আছো? শান্তও জিজ্ঞেস করলো। শাশুড়ি আম্মু হাসি মুখে বললেন, ঠিক আছে, আমি আছি, তোরা একসাথে ফিরিস। শাশুড়ি আম্মুর কথায় কি বলবো ভাবছি। ডক্টর রাইহানের কথা বললে যদি ভয় পায়, তাই চুপ আছি। তখন শান্ত বলল, আমি আসার সময় ভাবির হসপিটালে গিয়েছিলাম। এক ফ্রেন্ড অসুস্থ, ওকে নিয়ে আসার সময় ভাবলাম ভাবিকে নিয়ে আসি। আচ্ছা, রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আমি আর শান্ত দুজনেই রুমে গেলাম। আমি রুমে যেতেই দেখি শুদ্ধ সোফায় বসে আছে মাথা নিচু করে। এ কি, আপনি কখন এলেন? আপনি না রাত 8টায় ফেরেন? এখন সবে 6:40। আর আমার রুমে কি? যান এখান থেকে, আমার সহ্য হচ্ছে না আপনাকে, চলে যান। আমার কথায় শুদ্ধ আমার দিকে তাকালো। চোখ দুটো ভয়ানক লাল, আর দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। আগুন ঝরছে যেন। আমার আত্মা কেঁপে উঠল ওকে এভাবে দেখে। দরজার লক হয়ে গেল আপনা আপনি। শুদ্ধ তাকানোতে আমার গলা শুকিয়ে গেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আমার গায়ে জ্বালা করছে ওকে দেখে। আমি চিৎকার করে বললাম, বের হয়ে যান আপনি, আপনাকে আমার সহ্য হয় না, প্লিজ। কথাটা বলার সাথে সাথে শুদ্ধর দিকে তাকালাম। ওর মাঝে কোনো পরিবর্তনই নাই, কিন্তু রাগের পরিমাণ বেড়ে গেছে। আমার পুরো শরীর জ্বলে গেছে।